স্বাগত সবাইকে। শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি সোনিয়া আফরিন নিশিতা। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার, কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়, তার ফলে ধীরে ধীরে লোপ পেতে শুরু করে সামাজিক শ্রেণী বৈষম্য। মে দিবসের এবারের প্রতিপাদ্য তাই শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। শ্রেণী বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবী মানুষকে পরাধীনতার শৃঙ্খল থেকে অনেকটাই মুক্ত করেছে। শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলতে গেলে প্রথমেই ন্যায্য মজুরির কথা বলতে হয়। কর্মক্ষেত্রে পুরুষ ও নারী শ্রমিকের বেতন বৈষম্যের বিষয়েও উঠে আসে কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা কতটুকু, এই বিষয়গুলো। এসব নিয়ে আমাদের আজকের মে দিবসের মানচিত্রের আলোচনার বিষয় শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এবং আলোচনা করতে আমাদের সাথে আজকের মানচিত্রের অতিথি সাভার থেকে বাংলাদেশ গার্মেন্টস ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেন এবং নারায়ণগঞ্জ থেকে শ্রম সংস্কার কমিশনের সদস্য ফজলে শামীম এহসান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মানচিত্রে। শুরুতেই আমি নারায়ণগঞ্জে যেতে চাই। ফজলে শামীম এহসান, আপনার কাছে এবারের প্রতিপাদ্য হলো শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। আপনার কাছে কি মনে হয় যে শ্রমিক মালিক এক হওয়া এদেশে সম্ভব বা কিভাবে হবে? ধন্যবাদ। প্রথমেই সকলকে মে দিবসের শুভেচ্ছা। আমার সকল মেহনতি শ্রমিক এবং উদ্যোক্তাবৃন্দ, আমি প্রত্যেককেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মে দিবসের প্রাক্কালে। আমি মনে করি, আমি একটু বলি, মালিক শব্দটার সবসময় আমার একটু অবজেকশন আছে। আমি এটাকে সবসময় উদ্যোক্তা বলতাম, তবে এবার করে আমাদের সংস্কার কমিশন থেকে নিয়োগকর্তা বলা হচ্ছে। মালিক আসলে একটু ডিফারেন্ট ওয়ার্ড, এটা ব্রিটিশ আমলের উপনিবেশিক ওয়ার্ড, আমাদের থেকে বেরোয় আসতে হবে। এটা হলো প্রথম একটা আমাদের আসলে সংস্কার হোক যে আমরা মালিক না বলি। আমি মনে করি শ্রমিক নিয়োগকর্তা বলেন, মালিক যেটাই বলেন না কেন, এটা এক হয়েই ছিল। কিছুটা বিবেক থাকে, সবার মানসিকতা সমান না, সর্বক্ষেত্রেই বিভিন্ন মানসিকতার লোক থাকে। কিন্তু যদি এক না হতো তাহলে আসলে কারখানাগুলো চলতো না, কারণ কারখানার মূল চালিকা শক্তি যেমন আমাদের শ্রমিক, তেমনি যিনি উদ্যোক্তা, তিনি উদ্যোগ নেওয়ার কারণেই কারখানাটা সৃষ্টি হয়। ফলে এই যে একটা টিম ওয়ার্ক, এটা সবসময় ছিল। তবে এর মধ্যে নানা সময় ব্যত্যয় ঘটে, নানান সময় পারিপার্শ্বিকতার কারণে, আউটসাইডারদের কারণে সমস্যা সৃষ্টি হয়। এটা দিনে দিনে কমে আসবে। সেটাই আসলে এবারের মূল প্রতিপাদ্য, যে আমাদের আরো বেশি এক হতে হবে। বিশেষ করে নতুন বাংলাদেশে এটা আমাদেরকে মানসিক এবং আমাদের যে চিন্তাধারা তার পরিবর্তন করে এটা একটি মানে দুই পক্ষ না হয়ে আমরা এক হব এবং কারখানার উন্নয়নের মাধ্যমে আমরা এই দেশ গড়ব। জি, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আছেন সাভার থেকে বাংলাদেশ গার্মেন্টস ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ সারোয়ার হোসেন। আপনার কাছে আমি জানতে চাই যে এবারের প্রতিপাদ্য যেটা আপনি শুনলেন এবং এই যে মে দিবস, দৈনিক 8 ঘন্টা কাজের দাবিতেই আসলে শ্রমিকেরা তাদের জীবন দিয়েছিলেন। আপনার কাছে কি মনে হয় যে এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা বাংলাদেশের শিল্প কারখানার শ্রমিকরা দেয় বা এর বেশি দিতে হয় না তাদের, এমনটা কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে। ডিবিসি নিউজের মাধ্যমে বাংলাদেশের সকল শ্রমজীবী মেহনতি সহ সারা বিশ্বের সকল শ্রমজীবী মেহনতিকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। হ্যাঁ, আমাদের আজকে হচ্ছে 139তম আন্তর্জাতিক শ্রমিক দিবস। 8 ঘন্টা কর্মদিবস নিয়ে আমাদের আজকে প্রতিবাদ। আসলে 8 ঘন্টা আমাদের কারখানাতে যেটা হচ্ছে সেটা জেনারেল ডিউটি আমরা যেটা বলে থাকি, শ্রমিকরা সবাই তো এটা হয়ে থাকে। কিন্তু এর বাইরে যে তাদেরকে যদি বাড়তি ডিউটি করাইতে হয়, সেখানে তাদেরকে সেটারও একটা পরিসংখ্যান আইনে দেওয়া আছে, বলা আছে। কিন্তু অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে বলা শ্রমিকদের সাথে সমঝোতা না করেও মালিক পক্ষ শ্রমিকদেরকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে বাধ্য করে তাদেরকে 8 ঘন্টার বাইরেও কাজ করার জন্য। জি, যে বাধ্য করা হচ্ছে 8 ঘন্টার বাইরেও কাজ করার জন্য, এটার জন্য কি যেই বেতনটা দেওয়ার কথা সেই বেতনটাই দিচ্ছে নাকি হচ্ছে যে কমিয়ে দিচ্ছে? আসলে শুধু যদি আমরা একটু পিছনে যাই, আজকে দৈনিক সমকালের আজকে যে রিপোর্ট, সেখানে কয়েকটা সংস্থা জরিপ করেছে বাংলাদেশের ন্যূনতম মজুরি বাস্তবায়িত হয় 68% কারখানা। তার মানে যেটা তার একদম মানে জেনুইন ফরজ, যেটা যে ন্যূনতম মজুরি, সেটা অনেক কারখানা বাস্তবায়ন করে না। আর এই 8 ঘন্টার বিষয় যেটা আমাদের দেশে হচ্ছে যে আইন, শ্রম আইন,
এই আইনটা হচ্ছে আমরা বারবারই দাবি করে আসতেছিলাম যে এই আইনটা শ্রমিকের পক্ষের আইন না। কারণ হচ্ছে এই আইনের অনেক ফাঁক ফোকর আছে, যে এই আইনের কারণে এবং যতটুকু আছে সেটারও সঠিক প্রয়োগ হয় না। যে সমস্ত কারখানাগুলা এই 8 ঘন্টার বাইরে শ্রমিকদেরকে যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে আইনের উপর শ্রদ্ধাশীল হয়ে যায় না, সেটা হচ্ছে ব্রাণ বায়ারদের ভয়ে দেয়। কারণ ব্রাণ বায়াররা কি অনেক কারখানাতে এগুলো ফলো আপে থাকে যে ঠিক মতো দেয় কি, এবং অনেক ক্ষেত্রে কারখানার মালিকরা, কারখানা কর্তৃপক্ষ এটাকে লুকোচুরি করে। সেটা হচ্ছে দুইটা শিফট করে, একটা হচ্ছে শ্রমিকদেরকে যেটা দেয় সেটা মালিকদেরকে দেখায় না, মালিকদেরকে আরো বাড়তিটা দেখায়। এই ধরনের প্রতারণা মালিক পক্ষ করে থাকে শ্রমিকদের সাথে। জি, সারোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ। ফজলে শামীম ইহসান, আমি আপনার কাছে আসতে চাই যে বর্তমানে আসলে দ্রব্যমূল্যে বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আসলে যেভাবে বাড়ছে, সেভাবে কি শ্রমিকদের বেতনটা বাড়ানো হচ্ছে বা সেটার সাথে কি সমন্বয় করা হচ্ছে? যে বেতন বাড়িয়ে কি শ্রমিকের প্রকৃত জীবনযাত্রার মান উন্নয়ন করা যাবে? আমি যদি একটু পাল্টা কোশ্চেন করি, এক সময় সারোয়ার ভাই জানেন যে সারোয়ার যে 930 টাকা আমাদের বেতন ছিল, এখন 12,500 টাকা। বাট শ্রমিকের প্রকৃত জীবন ধারণের মান কি আসলে উন্নত হয়েছে? সেই ধরেন 1,000 টাকা থেকে 12,000 টাকা, 1200 গুণ বৃদ্ধি পেল, কিন্তু শ্রমিকের মান কিন্তু সেই 1200 গুণ বৃদ্ধি পায় নাই। তার মানে সমস্যাটা আমাদের অন্য কোথাও আছে, যে আমাদের যে মুদ্রাস্ফীতি, আমাদের যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যর্থতা, আমাদের যারা জমিদার, যারা জমির মালিক, যারা এই ঘরগুলো ভাড়া দেয়, আমাদের এই শ্রমিক যেখানে বেশি থাকে, সে শ্রমঘন এলাকাগুলোতে যারা ঘর ভাড়া দেয় জমির মালিক, তারা অনেক ধনী মানুষ। তারা যে বছর পর বছর ভাড়া বৃদ্ধি করে অন্যায়ভাবে আমাদের শ্রমিকদের, এবং এই ওভারঅল যে একটা ম্যানেজমেন্ট ব্যর্থতা সরকারের, আমি মনে করি সেইটা যদি আপনি কন্ট্রোল না করেন তাহলে বেতন আমরা আবার বাড়াবো, বারবার বাড়াবো, বাড়িয়ে এসেছি, কিন্তু সেই বাড়ানোটা কি তার শ্রমিকের জীবন মানের কি উন্নয়ন ঘটবে কিনা? আমাদের উদ্দেশ্য শ্রমিকের জীবন মানের উন্নয়ন ঘটানো, বেতন বৃদ্ধি করা বা বেতন কমানো না। সেই জন্য আমরা বলবো যে বেতন অবশ্যই বৃদ্ধি করা প্রয়োজন, বেতন বৃদ্ধি হবে, বছরের পর বছর বেতন বৃদ্ধি হয়ে এসেছে, কিন্তু সেই সাথে শ্রমিকের যেন সেইটা, এই মূল্যায়নটা যেন শ্রমিক পায়, এই বেতন বৃদ্ধির যে সুবিধাটা সেটা যেন শ্রমিকের কিছু হলেও সে পায়, সেদিকটা নজর দিতে হবে। কারণ বেসরকারি খাতের পক্ষে রাষ্ট্রের মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা, জিনিসপত্রের মাল কন্ট্রোল করা, দাম কন্ট্রোল করা সবসময় সম্ভব হয় না, সেটা কিন্তু সরকারের দায়িত্ব। সেই জায়গাটাতে যদি নাকি আমরা সঠিক না নজর দিই, যদি আমাদের শ্রমিকদের জন্য যদি আমরা রেশনের ব্যবস্থা তৈরি করতে না পারি, আমাদের দেশে প্রায় সরাসরি নিম্ন গ্রেডের শ্রমিক প্রায় 50 থেকে 60 লক্ষ শ্রমিক কাজ করছে বিভিন্ন সেক্টরে। তাদের জন্য যদি আমরা সামান্য রেশনের ব্যবস্থা তৈরি করতে না পারি, এতদিন হয়ে গেল আমাদের নতুন বাংলাদেশের, তাহলে আমার মনে শ্রমিকদের সত্যিকারের, আপনি যতই বেতন বাড়ান তাদের আসলে জীবনযাত্রার মানে সেটা প্রভাব ফেলবে না। 1 নাম্বার তাদের দ্রব্যমূল্য, 2 নাম্বার তাদের বাসা ভাড়া, এই দুইটা যে করেই হোক সরকারিভাবে নিয়ন্ত্রণ করা গেলেই তারপরে বেতন বৃদ্ধিটা, অবশ্যই আমি মনে করি বেতন বৃদ্ধি কিছুটা প্রয়োজন হবে, কিন্তু সেটা তখন তাদের কাজে লাগবে। অন্যথায় এটা আবার ওই ধনী মানুষের পকেটে চলে যাবে, শ্রমিকের কাছে কাজ থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। মানচিত্রে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। দেখছেন মানচিত্র। আজ আলোচনা করছি শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ, নতুন করে এই প্রসঙ্গে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমি আবারও আসতে চাইবো সারোয়ার হোসেন আপনার কাছে। বিরতির আগে আসলে বলছিলাম যে শ্রমিকদের জীবন মানের মান উন্নয়ন নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে আসলে প্রতি বছরই এই যে শ্রমিকদের জীবন মান উন্নয়ন নিয়ে কথা হয়, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলেন, কিন্তু তারপরও কেন আসলে শ্রমিকের জীবন মানের উন্নয়ন হচ্ছে না? ধন্যবাদ। এই একটু আগে যিনি আজকে আমার সাথে অতিথি আছেন উনি বলেছেন জীবন মান মানে শুধু যে তার বেতন সেটা না। আমরা যদি দেখতে পাই আমাদের স্টেপটা, তারপরে রানা প্লাজা, ট্রাজেডি, এই 3টা ট্রাজেডির পর আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের চোখ খুলে দিয়েছে যে আমাদের শ্রমিকদের জীবনমান এবং শ্রমিকদের কর্মস্থানে তার নিরাপত্তাটা কতদূর। এখন হচ্ছে আমরা যখন মে দিবস আসে তখন সরকারিভাবে উদযাপন হয়, আমরা সবাই এটা বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের করে, আসলে বাস্তবায়নটা না হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা যদি দেখি রাজনৈতিক সরকারগুলো যখন ক্ষমতা থাকে তখন অনেকটা উল্টো। আমাদের কাছে মনে হয় যে এই ব্যবসায়ীরা সরকারকে পরিচালিত করে, এবং এই যে আইন হয়, শ্রম আইন, আমাদের শ্রম আইন হয়েছে 2006 সালে, তারপর 2বার সংশোধন হয়েছে, সেটাও জাতীয় সংসদে হয়েছে। এবং এই সংসদ যারা এটা সংশোধন করে তারা কিন্তু গার্মেন্টস মালিকরাই, স্বাভাবিকভাবে তারা তাদের সুবিধাটাই দেখবে। আমরা যদি দেখতে পাই আজকে যে আমরা মে দিবস পালন করি, সেখানে কিন্তু 1886 সালে
ওই দেশের মালিকরা কিন্তু প্রশাসনকে জি, সরকারকে সারোয়ার হোসেন, ব্যবহার আপনি করেছে বলছেন যে আসলে অনেকে এবং অনেক ধরনের আমাদের কথা বলে, শ্রমিকদের কিন্তু উপর সেটা প্রহসন আসলে করেছে, বাস্তবায়ন হয় না। আমি এই শ্রমিকদের জায়গায় মিথ্যা মামলা ফজলে ফাঁসি শামীম এহসান আপনার কাছে আসতে চাইবো। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কি করলে আসলে শ্রমিকদের জীবনমানের উন্নয়ন সম্ভব? যে আসলে যেটা করতে হবে সবারই আসলে মনের থেকে চেষ্টা থাকতে হবে। সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদের যেরকম বাস্তবসম্মত পদক্ষেপগুলো নিতে হবে, তেমনি আমাদের ট্রেড ইউনিয়ন নেতারা যারা আছেন তাদেরও বাস্তবসম্মত দাবি দেওয়া করতে হবে, এবং যারা উদ্যোক্তারা আছেন তাদেরও সহানুভূতিশীল হতে হবে যে শ্রমিকরা বাইরের কেউ না, তারা আমাদেরই ভাই বোন। আজকে হয়তোবা আমি একজন উদ্যোক্তা, হয়তোবা আগামীতে আমারই বংশোদ্ভূতদের কেউ শ্রমিক হবে। ফলে এইভাবে যদি চিন্তা করে আমরা যদি কাজগুলা করি এবং শ্রমিকদের সত্যিকারের কল্যাণে যদি সরকার পদক্ষেপ নেয়। আপনার আগে রাজনীতি সরকার ছিল, কিন্তু 8 মাস ধরে কিন্তু 9 মাস ধরে কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন পর্যন্ত রেশনটা চালু হইলো না। তো আমি আসলে মনে করি সদিচ্ছার অভাব থাকে। সরকার যদি নাকি শ্রমিকদের সত্যিকারের কল্যাণ চায়, তাহলে আমাদের দেশের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা নিয়ে, আমি আবারও বলতেছি, আমাদের দেশে আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আমাদের দেশের বাস্তবায়নযোগ্য যদি একটা শ্রম আইন এবং শ্রমিকদের কল্যাণার্থে ব্যবস্থা না হয়, আমার মনে হয় শ্রমিকদের সত্যিকারের জীবন ধারণের মানন করা জি, সম্ভব। অসংখ্য ধন্যবাদ ফজলে শামীম এহসান এবং মোহাম্মদ সারোয়ার হোসেন, আপনাদের দুজনকে আমাদের অতিথি হয়ে আজকে আমাদের সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের মানচিত্র। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।